জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়েই আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। সংস্কারে খুব বেশি ভালো করতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন স্থিমিত হয়ে না যায় এ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের পূর্ব সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় নজরুল ইসলাম খান বলেন, অতীতের অনেক বিজয় ধরে রাখা সম্ভব না হলেও দেশ গঠনের নতুন সুযোগ কাজে লাগাতে চায় তাদের দল। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। তিনি বলেন, বিএনপি কমিশনে সুনির্দিষ্ট মতামত দিয়েছে। যে সমস্ত বিষয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐকমত্য তৈরি করে অগ্রসর হতে চাই, সেটা রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে সুচিন্তিতভাবে আমাদেরকে তাদের মতামত জানিয়েছেন। আমরা তো দেশের আন্দোলনে রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব এবং আমরা এই যে সংস্কার কমিশনের কাজ, আমরা এটাকে ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরো কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে, জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্ট কথা হয়নি বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তবে এ সময় রাজনৈতিক ইস্যু নিয়ে আলাপ হয়েছে বলে জানান তিনি। সকালে ইইউ সফর শেষে করা সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। যে আমাদের দেশে কিছু স্পেশালাইজড ইকোনমিক জোন আছে, আমরা আমাদের সরকারকে সুপারিশ করব তারা জন্য ইউরোপের জন্য একটা স্পেশালাইজড ইকোনমিক জোন ডেজিগনেট করে। যদি সেটা করে তাহলে আপনারা একটা বেটার পরিবেশ পাবেন এবং নিজের মতো করে সুন্দরভাবে এটাকে সাজাতে পারবেন। এই ক্ষেত্রে কিছু ট্যাক্স ট্যারিফের বিষয় আছে, সেইটা আলোচনার মাধ্যমে সেটেল করা সম্ভব। তারা এখানে ব্যাপক উৎসাহ প্রদর্শন করেছেন যে আমরা এটাকে ইতিবাচকভাবে নেব। প্রায় 15 বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বাণিজ্য, প্রতিরক্ষা সহ নানান ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী দুই দেশ। এছাড়া 71-এর আগে বাংলাদেশের পাওনা আদায়ের দাবি উত্থাপিত হতে পারে বৈঠকে। সফরে আমনা বালুচ প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রায় 1.5 দশক পর স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে উদ্যোগী হয় পাকিস্তান। এতে বাংলাদেশও সাড়া দিয়েছে। ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মডেল মেঘনা আলমকে। 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে তার সহযোগীকে। পুলিশের দাবি, সৌদি রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবির অভিযোগ মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ও তার সহযোগী দেওয়ান সমীরকে আদালতে তোলা হয়। এ সময় শুনানি চলাকালে অভিনেত্রী মেঘনা সম্পর্কে বিভিন্ন তথ্য বিচারকের কাছে তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তার দাবি, বিদেশি প্রভাবশালী ব্যক্তিকে ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি সহ বিভিন্ন অভিযোগ আছে মেঘনার বিরুদ্ধে। এক পর্যায়ে আদালতে মেজাজ হারান এই মডেল। নিজেকে নির্দোষ দাবি করেন তিনি বলেন তাকে ফাঁসানো হয়েছে। নকশার অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করায় রাজধানীর নাজিমউদ্দিন রোডে এক ভবন মালিককে জরিমানা করেছে রাজউক। অভিযানে ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
লিটন সরকার। এ সময় ভবনের অনুমোদিত নকশা না থাকায় 50,000 টাকা জরিমানা করা হয় মালিককে। রাজুক জানায়, ভবনের নির্মাণ কাজ শুরু করার আগে নকশার অনুমোদন নিতেই হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ভবনের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, রাজুকের ছাড়পত্র থাকলেও জমির পরিমাণ কম হয় এখনো নকশা পাননি তারা। বৈদ্যুতিক সংযোগ নিয়ে তারা কাজটি করছিল, সেই বৈদ্যুতিক মিটারটি আমরা সিজ করেছি। তারা এই নকশা বহির্ভূত অংশ পুরোপুরি অপসারণ করে রাজুক থেকে অনুমোদিত প্ল্যান নিয়ে কাজ করলে সেক্ষেত্রে আমরা পুনরায় আমাদের চেয়ারম্যান মহোদয়ের অনুমোদন ক্রমে আমরা হয়তো মিটারটি তাদেরকে ফিরিয়ে দেবো। আমরা এই এলাকাতে যতগুলো এরকম অবৈধভাবে নির্মাণাধীন ভবন পাবো, আমরা প্রত্যেকটা ভবনেই প্রয়োজন অনুযায়ী জেল, জরিমানা অথবা অবৈধ যে স্থাপনা আছে সেটি অপসারণ, প্লাস প্রয়োজন হলে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, এই কাজগুলো আমাদের চলমান থাকবে। রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি জানায়, 5 আগস্টের আগে ছাত্র জনতার বিরুদ্ধে নেতাকর্মী নিয়ে হামলা চালিয়েছে শাহে আলম মুরাদ। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি আওয়ামী লীগ সমর্থকদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রের কাজ করছে বলে অভিযোগ পেয়েছে ডিবি। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আনন্দ শোভাযাত্রার মোটিভ তৈরি করা শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সবাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তকারী কর্মকর্তা জানান, দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে। এর আগে গেল মঙ্গলবার মধ্যরাতে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে হঠাৎ আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে পুলিশের একটি বিশেষ টিম। তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 7 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 17 এপ্রিল বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গৌরবের অধ্যায় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। ভোরে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে মুজিবনগরে পৌঁছানোর পর তাকে গার্ড অফ অনার প্রদান করে পুলিশের একটি দল। পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালন করা হয় ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ সময় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান চৌধুরী, খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হোসাইন শওকত, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম সহ অনেকে উপস্থিত ছিলেন। 1971 সালের এই দিনে তৎকালীন মেহেরপুরের মহকুমার বৈদ্যনাথতলার আমরাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এরপর থেকে প্রতি বছর 17 এপ্রিল নানা আয়োজনের মধ্যে দিয়ে রাষ্ট্রীয়ভাবে দিনটি উদযাপন করা হয়। 13 বছর আগে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে সিলেট বিএনপি। দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ এই সময়ে পরিবার থেকে শুরু করে বিএনপি নেতাকর্মীরা ইলিয়াস আলীর ফেরায় আশায় রয়েছেন। তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন বিএনপি নেতারা। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন এম ইলিয়াস আলী। বিএনপির অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে গুম করে। ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তখনও আমরা ভেবেছিলাম যে আমাদের নেতা হয়তো তাদের কোনো জায়গার কোনো আয়নাঘরে বন্দী আছে, আমরা আমাদের নেতাকে ফেরত পাবো, কিন্তু আমরা আজ অবধি পাই নাই। আমাদের প্রত্যাশা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার এসে এই বিষয়টি খুলাসা করবেন এবং আমাদের ইলিয়াস আলীকে আমাদের মধ্যে ফেরত দেবেন। এখনো প্রত্যাশার জায়গাটুকু আছে যে আমরা আশা করছি যে আমরা আমাদের ইলিয়াস ভাইকে অক্ষত অবস্থায় ফেরত পাবো। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ শেষেও গাজা, সিরিয়া ও লেবাননে ইসরায়েলি সৈন্যরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টাজ। এক বিবৃতিতে ইসরায়েল জানায়, গাজার যে কোনো পরিস্থিতিতে শত্রুপক্ষ ও ইসরায়েলি সম্প্রদায়ের মধ্যে একটি বাফার জোন হিসেবে নিরাপত্তা অঞ্চল থাকবে। এরই মধ্যে গাজার 30% অঞ্চল বাফার জোনে পরিণত করেছে ইসরায়েলিরা।
প্রথম দফায় যুদ্ধবিরতি শেষে গেল প্রায় 1 মাসে 5 লাখ ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে গাজার মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়াকে হামাসকে চাপে ফেলার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। গেল কয়েকদিনে ইসরায়েলি হামলায় মারা গেছে অন্তত 35 ফিলিস্তিনি। এ নিয়ে গাজায় প্রাণহানি 51,000 ছাড়িয়েছে। পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে আগামী শনিবার ইতালির রোম শহরে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখবে ওমান। বৈঠকের স্থান নিয়ে কয়েকদিন ধরেই বেশ জল খোলা হচ্ছিল। এদিন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার একটি দল তেহরান সফরে আসেন। তেহরানে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘুরে দেখার পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। সফরের কিছু সময় আগে পর্যবেক্ষক দলের প্রধান রাফায়েল গ্রোসি মন্তব্য করেছিলেন, পারমাণবিক বোমা তৈরি করতে ইরান খুব বেশি দূরে নয়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটছে তারা। সব ধরনের ক্রিকেট থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ইংলিশ বাঁহাতি পেসার কিথ বার্কারকে। শরীরে নিষিদ্ধ বস্তুর উপস্থিতি থাকায় বার্কারকে 12 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। 2024 সালের মে মাসে ইন্ডাপামিড নামক বস্তু গ্রহণ করার কারণে ডোপ টেস্টে পজিটিভ আসেন কিথ বার্কার। জুলাই মাসে তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় ইসিবি। তবে বোর্ডের অ্যান্টি ডোপিং নিয়মের 2টি ধারায় নিয়ম লঙ্ঘনের অভিযোগ থাকায় গেল 5 মার্চ একটি শুনানিতে বিষয়টি স্বীকার করেন বার্কার। ফলে 2024 সালের জুলাই থেকে কার্যকর হবে বার্কারের শাস্তি। খেলায় ফিরবেন চলতি বছরের 4 জুলাই। প্রথমে শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত 167 ম্যাচ খেলে 533 উইকেট করেছেন কিথ বার্কার। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।